পশ্চিমবাংলায় এই গেরুয়া উত্থান এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই গেরুয়া উত্থানের জন্য সম্পূর্ণভাবে ধর্মনিরপেক্ষ যে রাজনৈতিক দলগুলো আছে, যারা নিজেদেরকে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল বলে দাবি করে, সেই তৃণমূল, কংগ্রেস এবং বামপন্থীরাই দায়ী। তারাই আজকের এখানে এই বিজেপি তথা যে গেরুয়া উত্থানের আসার জন্যে প্রত্যক্ষভাবে পথ তৈরি করে দিয়েছে। গেরুয়া শিবিরের যদি আপনি দাবি করছেন যে তৃণমূল, কংগ্রেস বা বামপন্থীরাই, এরা কিন্তু কঠোরভাবে বিরোধিতা করেছে, আমরা দেখেছি। সেই জায়গায় কীভাবে এনাদেরকে দায়ী করে না? সর্বত্রই দেখা গেছে যে কোথাও পরোক্ষভাবে, কোথাও প্রত্যক্ষভাবে সহযোগিতা করে এসেছে। রাজনীতিতে একটা প্রবাদ আছে যে ঘরে ঘরে কুস্তি, আর বাইরে ঘরে দোস্তি আর বাইরে কুস্তি, এই থিওরিটিই কাজ করেছে। কেননা দেখা গেছে যে বিরোধী রাজনৈতিক দলগুলো তারা নীরব থেকেছে এবং বিজেপির আসার জন্যে তারা এখানে পথ তৈরি করে দিয়েছে। সংখ্যালঘুদের কাছে আজকে এটা বিশেষ একটা উদ্বেগের, কেননা এই বিজেপির ঘোষিত এজেন্ডাই হচ্ছে যে তারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী নয়। এবং দেশের অন্যান্য রাজ্যেও দেখা গিয়েছে যে বিজেপি আসার পরে মানুষের ধর্ম পালনের যে স্বাধীনতা, সেই স্বাধীনতায় তারা হস্তক্ষেপ করেছে। পশ্চিমবাংলায় গত কয়েকদিনেই ভোট গণনার পরবর্তী থেকে শুরু করে আজ পর্যন্ত বিভিন্ন জায়গায় চূড়ান্ত অশান্তি এবং সংখ্যালঘু মুসলিমদের উপরে আক্রমণ নেমে এসেছে। ভাটপাড়া থেকে শুরু করে মেদিনীপুরের ঘাটাল, এদিকে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা, বীরভূম, নদিয়া, সর্বত্রই যে অরাজকতা চলে এসেছে এবং প্রশাসন যেভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করছে, এটা অত্যন্ত উদ্বেগের। এবং সংখ্যালঘুদের বাঁচার জন্যে আজকে সংখ্যালঘুদের ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়ানো ছাড়া বিকল্প কোনো পথ নেই। বিগত দিনে সকলেই বলে এসেছেন যে বিজেপি যাতে ক্ষমতায় না আসতে পারে, সেজন্যে সংখ্যালঘুদের বা মুসলিমদের আলাদা করে ভাবলে হবে না, ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলোর সঙ্গেই থাকতে হবে। মুসলমানরা স্বাধীনতার এই ৭২ বছর পরবর্তী সময়ে তারা রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলোর সঙ্গেই সঙ্গ দিয়ে এসেছে। কিন্তু এর পরেও দেখা গেছে যে বিজেপির মোকাবেলা করতে, বিজেপির গেরুয়া তাণ্ডবের মোকাবেলা করতে এই রাজনৈতিক দলগুলো ব্যর্থ। এবং যেভাবে তাদের উত্থান হয়েছে, 2021 সালে কিংবা তার আগে যদি পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন হয়, তাহলে দেশে যেমন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ হিসাবে এসেছে ক্ষমতায়, পশ্চিমবাংলাতেও কিন্তু আগামী দিনে বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে বিজেপি ক্ষমতায় আসবে। তার জন্য মুসলিম বা সংখ্যালঘুরা কী ভাবছেন বা কী ভাবার উচিত? তো সেই জন্যে এতদিনে আমরা অরাজনৈতিকভাবে চাওয়া পাওয়ার আন্দোলন ছিল, কিন্তু এখন আন্দোলন হতে হবে আমাদের নিরাপত্তার, এবং এই গেরুয়া তাণ্ডবকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে, গণতান্ত্রিক পন্থায় মোকাবেলা করতে হবে। সেই জন্যে আমরা বিভিন্ন মুসলিম সংগঠন এবং ব্যক্তিত্ব এবং হিন্দু ধর্মের যে সমস্ত ধর্মনিরপেক্ষ মানুষ আছেন, তাদের সঙ্গেও আলোচনা করে বিকল্প পথ তৈরি করার চেষ্টা করছি। তবে এটা সকলেই সম্মিলিতভাবে প্রাথমিক আলোচনাতেই সকলেই একমত যে আমাদের এই গেরুয়া তাণ্ডবের গণতান্ত্রিক পন্থায় মোকাবেলা করতে হবে। লোকসভা নির্বাচনে গেরুয়া ঝড় আটকানোর জন্যে যেভাবে আমরা তৃণমূল, কংগ্রেস এবং সিপিএমের উপরে ভরসা করেছিলাম, পশ্চিমবাংলায় যদি 2021 বিধানসভা নির্বাচনে আবার বিজেপির মোকাবেলা করার জন্যে আমরা তৃণমূল, কংগ্রেস এবং সিপিএমের উপরে ভরসা করি, তাহলে কিন্তু একই ভুল হবে যে ভুল এই লোকসভা নির্বাচনে হয়েছে। এখন আপনারা কি চাইছেন? তো সেই জন্যে আমরা যেহেতু বিজেপিকে আটকাতে
কংগ্রেস, তৃণমূল এবং সিপিএম তারা ব্যর্থ হয়েছে। ফলে বিজেপিকে আটকানোর দায়িত্ব এখন মুসলমানরা নিজেদের হাতে তুলে নেবে এবং সেটা রাজনৈতিকভাবে মোকাবেলা করবে, গণতান্ত্রিক পথে মোকাবেলা করে বিজেপির পথকে রুদ্ধ করে সংখ্যালঘু মুসলমানদের যে দাবি আছে, ধর্ম পালনের যে স্বাধীনতা আছে, তাদের যে শিক্ষার অধিকার আছে, সাংবিধানিক অধিকার আছে, নতুন প্রজন্মের কাছে আমরা সেই অধিকারগুলো যে কোনো মূল্যে পৌঁছে দেব। তা না হলে আজকে ভাটপাড়ায় এক সপ্তাহ ধরে মুসলমানরা মার খাচ্ছে। তারা তারাবি নামাজ পড়ছেন, মসজিদের বাইরে বোমা পড়ছে, পুলিশের সামনে, কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের সামনে তারা আক্রান্ত হচ্ছে। পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে তিনি পাক সার্কাস ময়দানে ইফতার করতে যাবেন। আমার মনে হয়েছিল মুসলমানদের সঙ্গে ইফতার করার আগে তার তো ভাটপাড়ায় যারা রোজা রেখে ইফতার করতে পারছে না, যারা বাজার থেকে সেহরি এবং অন্যান্য খাদ্য সামগ্রী কিনে আনতে পারছে না, মুখ্যমন্ত্রীর তো আগে ভাটপাড়ায় পৌঁছানোর কথা, ভাটপাড়ার মানুষের কাছে যাওয়ার দরকার। কেননা তারা তৃণমূলের হয়ে আন্দোলন করতে গিয়ে তৃণমূলের প্রার্থীকে জেতানোর জন্যে তারা লড়াই করেছে বলেই তারা আজকে বিজেপির হাতে মার খাচ্ছে। অথচ তৃণমূল তাদের পাশে দাঁড়াচ্ছে না। যে নেতাদের জন্যে তারা লড়াই করেছে সেই সমস্ত নেতারাও আজকে তাদের পাশে দাঁড়াচ্ছে না। তাহলে আগামী দিনে কোন সাহস নিয়ে, কোন মনোবল নিয়ে মুসলমানরা আবার তৃণমূলের পাশে দাঁড়াবে? এ প্রশ্নের উত্তর তো তৃণমূল নেতৃত্বকেই দিতে হবে। আজকের বিজেপিকে কেন আটকাতে ব্যর্থ, এ প্রশ্নের উত্তর তো বাম এবং কংগ্রেসকে দিতে হবে। তাদের প্রচ্ছন্ন মদদ না থাকলে পশ্চিমবাংলায় আজকে বামপন্থীদের এই ভোটগুলোকে সম্বল করে বিজেপি ক্ষমতায় আসতে পারত না। আমরা বিশেষ করে মুসলমানরা আশায় বুক বেঁধেছিলাম যে তৃণমূলের থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে তারা বিকল্প প্ল্যাটফর্ম হিসাবে এখানে কংগ্রেস এবং বামেদের জোটটাকেই তারা বেছে নিতে পারবে। কিন্তু সেই বিকল্প একটা প্ল্যাটফর্ম দিতে বাম এবং কংগ্রেস কেন ব্যর্থ হলো? কেন তারা জোট করার স্বপ্ন আশা দেখিয়ে শেষ পর্যন্ত তারা জোটের জায়গা থেকে সরে এলো? বিজেপির কাছ থেকে কি মোটা টাকা নিয়ে, না পরোক্ষভাবে কোনো বিজেপির সঙ্গে সমঝোতা করে এরা পিছু হটেছে? এটাও কিন্তু তদন্তের বিষয় এবং এ বিষয়টাও কিন্তু আমাদের প্রশ্ন। বামেদেরকে এবং কংগ্রেসদেরকেও কিন্তু আমরা এই প্রশ্নটা ছুড়ে দিচ্ছি, তাদের কাছেও কিন্তু এই প্রশ্নের আমরা উত্তর চাইছি।